হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট হয়নি, ক্ষমতা গ্রহণের সাথে সাথে হাসিনা ফ্যাসিস্ট হয়নি, প্রথম দিন ফ্যাসিবাদের দিকে পদার্পণ করেনি। কিন্তু তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে যা করেছে, আমি যেটা এখন আলোচনা করব, তাতে আওয়ামী আমলের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। দর্শক, এই সরকার যে কি করবে এটা প্রথম দিনই বুঝে গেছি। মর্নিং শোজ দ্য ডে, সামনে কি ঘটাবে সব বুঝে গেছি। না, এই সরকার পারবে না, জনগণের প্রত্যাশা পূরণ করে ব্যর্থ হবে। শুরু করেছে ছাগল চুরি দিয়ে। দর্শক, খবর, চট্টগ্রামে জামাত নেতার খামারে কর্মচারী জিম্মি করে 40টি ছাগল লুট। এখন জামাত নেতা, সাবেক শিবির নেতা ছাগল চুরি করেছে কি আওয়ামী লীগ? বোঝাই যায় যে কারা ক্ষমতা ব্যবহার করে ছাগল চুরি করেছে। এটা হচ্ছে একটা ঘটনা। এবং সাংবাদিকদের চাকরিচ্যুতি করা, এর চাইতে এটা ভয়াবহ আলামত। সাংবাদিকদের চাকরিচ্যুত করা, কথা বলেছিল যে তারা চাকরি দিবে যুবকদের, কিন্তু প্রথম দিনে চাকরি নিয়ে গেছে। 4 জন সাংবাদিক চাকরিচ্যুতির খবর আমরা পেয়েছি। কি জন্য? তারা ফেসবুকে পোস্ট দিয়েছে। কি পোস্ট? তারা গণভোটের পক্ষে ছিল। এর মানে গণভোটে হায়ের পক্ষে যারা ছিল, নির্বাচনে কারচুপি, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদেরকে প্রথম দিকে লাঠি দিয়ে সরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এটা ডেফিনেটলি সরকার থেকে করা হচ্ছে। অথচ স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বড় বড় কথা বলেছে। এগুলো অতিকথন, এটা তাকে কেউ জিজ্ঞেস করেনি। সড়কে তো চাঁদাবাজি আছে, এটা সত্য। তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন, তিনি খতিয়ে দেখবেন এবং কোনো অন্যায় থাকলে তার প্রতিকার করবেন, এটাই তার বক্তব্য যথেষ্ট ছিল। কিন্তু একটু ওই যে কথা বেশি বলতে পছন্দ করার কারণেই হয়তো একটু একবারই অনেক কথা বলে ফেলেছেন, যেটা নিয়ে এখন ট্রোল হচ্ছে, সমালোচনা হচ্ছে। এখন তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা মানুষ গ্রহণ করেনি। এটা আমি আজকে সংবাদ মাধ্যম, ভার্চুয়াল মিডিয়া সহ সব জায়গায় দেখেছি। সেই ক্ষেত্রে তিনি যদি এখন বুঝতে পারেন যে হ্যাঁ, তিনি যে কনসেপশন নিয়ে এগোচ্ছেন সেটা ঠিক কনসেপশন হিসেবে মানুষ গ্রহণ করছে না, সমঝোতার ভিত্তিতে হলো, এই সমঝোতা কি বাধ্য করার সমঝোতা কিনা সেটাও তো একটা বিষয়। এবং এই যে সেটাকে আপনি চাঁদাবাজি না বলে হাদিয়া বলেন, সমঝোতার ভিত্তিতে দিলে হাদিয়া বলেন, না হয় ডোনেশন বলেন, অথবা চাঁদাবাজি হিসেবে আপনি বলেন, যাই বলেন, আলটিমেটলি এর খেসারতটা তো জনগণের উপর গিয়ে পড়ে। এই টাকাটা যে এইভাবে নিচ্ছে, সেই টাকার ব্যবহার কোথায় হচ্ছে, এটার সুবিধাভোগী কারা হচ্ছেন? শ্রমিক নেতারা যেভাবে ফুলে ফেঁপে ওঠেন এবং জনগণের উপরের প্রেশারটা কিভাবে পড়ে, শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সবাই ব্যবহৃত হয়, কিন্তু গুটি কয়েক নেতৃত্ব দানকারীরা কিভাবে বিপুল বৈভবের মালিক হন, এটা তো দেশের মানুষের জানা। সেইখানে এটাকে এইভাবে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই। অতীতে অনেক বড় বড় নেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন যদি কেউ ওই পথ ধরেন, তাদের এটা ভুল পথ ও পদ্ধতি, সেটা তারা উপলব্ধি করবেন যখন বুঝতে পারবেন যে সাধারণ মানুষ এটা এই ধরনের কথা গ্রহণ করছে না। এই ভুল বুঝতে পেরে যদি নিজেদেরকে শুধরে নিয়ে আমি সেটা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে পিসফুল লাইফের ভিডিওতে। কি বাত্তি জানালি মালিক, কি বাত্তি জ্বালাইলি মানিক, সব তো ফকফকা। এই কথাটা আসলে অনেক দিন আগের একটা বিজ্ঞাপনের কথা। ওই ফিলিপস ভাল্ব সম্পর্কে নতুন প্রজন্ম জানেন কিনা জানি না। খাইতে বসছে দুলাভাই, ইলিশ মাছ রান্না করছে। সো মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস। এই যে ফিলিপস ভাল্ব লাগাইছে শালায়, আর কি শালা দুলাভাইয়ের একটা ইয়া। তা আমি বলতেছি, কি পরিবর্তন করলি রে? আমি তো তুই তাহারি বলতে পারি না। কি 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 পরিবর্তন আনলেন ডক্টর ইউনূস, আপনি নোবেল জয়ী, সব তো ফকফকা। কি শুনলেন? আমিও এদের মতন দিকপাল না সাংবাদিকতার, আমি সাংবাদিকতা করি না, বাট সারাদিন খবরাখবর দেখি দেশে বিদেশের। সে আপনার যেটাই বলেন, ইউটিউব ভিডিও, টিভি চ্যানেল, যা যা আছে, মানে যতটা দেখা যায় আর কি, খবর, নিউজ পেপার, সব সংবাদ মাধ্যম, সংবাদ পরিবেশন সংস্থা, এগুলোর খবরাখবর দেখি। তো ওই যে বললো একজন, একটা সোলাইমান অ্যানালাইসিস আর একটা কি জানি পরে
যাই হোক না কেন, কি বলছে তারা তো লুকাই চুপাই বলে না এই কথা। ছাগল চুরি, তারপর সাংবাদিকদের চাকরিচ্যুতি, একটা হলো চাঁদাবাজি। অ্যাজ অফ নাও এইসব নিয়ে কথা বলতে হবে বা রাষ্ট্রে এসব ঘটবে, এটা চিন্তা করতেও আমার আসলে আমি বিব্রত বোধ করি, এবং আমার বিবেকের দংশন আমাকে কুড়ে কুড়ে খায়। এই ছেলেগুলো এ কথা এত যদি অস্বীকার কেউ করে যে এই জুলাই যা এনে দিছে এই দেশের জন্য, এই দলটার জন্য, বিশেষ করে একটা দলের জন্য, সেই ঋণ তারা জীবন দিয়া শোধ করতে পারবে? আমি প্রশ্ন করতেছি। কি কি হয়েছে বিগত 15, 16, 17 বছর? এরা সব ভুলে গেছে, সব অবাস্তব, সব ইতিহাস মিথ্যা। আসলে আমি তো বলি এই রাষ্ট্রের যে জন্ম থেকেই এই রাষ্ট্রের ইতিহাস 100 ভাগের মধ্যে 100 ভাগেই কোনো না কোনো দোষে দূষিত, অতিরঞ্জিত, বিকৃত, মিথ্যা, বানোয়াট, অসঙ্গতিপূর্ণ। আমি বহুবার এই কথাটা গোড়ায় ফেরাই বলছি, এবং আমি নতুন প্রজন্মের কাছে অনুরোধ করছি, বাবা ক্রস রেফারেন্সে 10 জনের বই পুস্তক পড়ে দেখবে ওই যে কতগুলো বই ব্যান করা ছিল, ওগুলো কিনে পড়বে। ব্যান করা কেন ছিল, কি লেখা ছিল সেগুলোর ভেতরে? এই দেশের লোকেরাই লিখেছে, যারা এই যুদ্ধে অংশ নিয়েছে তারাই লিখেছে, যারা এই নানা ঘটনা প্রবাহের সাথে সরাসরি অ্যাক্টিভলি জড়িত ছিল তাদের মুখের কথা, যারা এই ক্ষমতার খুব কাছে ছিল, ক্ষমতার মসনদের চেয়ারের পাশে বসতো, যে হুজুরগিরি করতো, খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যাদের সাথে ক্ষমতাবানদের সাথে, তারাই লিখেছে। সো এই বইগুলো পড়বে। আর আমি তো বলছি, আমি তো দেখছি, আমার যতটুকু আইকিউ দিয়ে আমি বুঝে নিচ্ছি, কিছু বই পুস্তকও পড়ছি। সো আমি অনুরোধ করতেছি, ইউ শুড রিড। এটা একটা অপরচুনিটি। এই বইগুলো তো ব্যান করা থাকলেও ওইগুলো পড়ছে, অনেকেই পড়ছে, যেমন আমিও পড়ছি। সো এগুলো পড়বে, কিনে পড়বে, জানার দরকার আছে। যদি সত্যিকারের অন্তর চোখকে খুলতে চাও তোমরা বাবা, যদি সত্যিকারের ঘটনা জানতে চাও, তাহলে ক্রস রেফারেন্স নেবে। যে আমি যে কথা বলি যে এই রাষ্ট্রের সম্পূর্ণ ইতিহাস মিথ্যা, বানোয়াট, বিকৃত, অতিরঞ্জিত, বারবার এই প্রশ্নটা ছড়ে দিয়েছি যে 71-এর চেতনাটা কি ছিল। একটা মানুষও তো, আমার তো অনেকগুলো 500-600 ভিডিও আছে, কেউ তো আজ পর্যন্ত উত্তর দিল না যে এই চেতনাটা ছিল। দ্বিতীয় কথা বলছি যে 16ই ডিসেম্বর কোথায় ছিল আমাদের সিপাহসালার, কি ঘটেছিল সেদিন? এগুলোর উত্তর খুঁজতে কেন এই শহীদদের লিস্ট করা হলো না? আজকে শহীদ মিনারে গেছে মালা দিতে, ওই স্মৃতিসৌধে। স্মৃতিসৌধটা তো শহীদদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, যারা রক্ত দিয়েছে। আমার প্রশ্ন, বীর মুক্তিযোদ্ধা, ওনারা ভাতা পাচ্ছেন, ওনারা বীর মুক্তিযোদ্ধা, ওনাদের কোটা নিয়েই তো গন্ডগোল ফন্ডগোল হলো। আচ্ছা, যাদের পরিবারে একজন করে মানুষ, ওই 30 লক্ষ মানুষ না 3 লক্ষ না 3000 শহীদ হয়েছে, তাদের লিস্টে হতে পারতো না? তারা পরিবার থেকে জীবন দিয়েছে একজন মানুষ, যারা বেঁচে আছে তাদের সাথে যে মরে গেছে সেই পরিবারের অবদান বেশি নয় কি এই রাষ্ট্রের জন্য? কেন তাদের লিস্ট হলো না? কেন সেই পরিবারগুলো শহীদ মিনারে স্মৃতিসৌধে আসে না, রাষ্ট্রীয় সম্মাননা পায় না, বা একটা ভাতা পায় না? কেন এই লিস্ট করা হলো না? এইভাবে যদি প্রশ্ন করি, তাহলে ওই যে বীরাঙ্গনাদের লিস্ট, মুক্তিযোদ্ধাদের লিস্ট, এই শহীদদের লিস্ট, এই যে জুলাইতে হলো রিসেন্ট, এটাও তো ধ্বংসবা পড়ে যাচ্ছে। এবং এই ছেলেগুলো তো আমি দেখতেছি এদের জন্য মহা বিপদ আসতেছে ঘনাইয়া, এসব তো অস্বীকার করতেছে। অথচ ইতিহাসটা হলো, এই ছেলেগুলো যদি, আমি রাস্তায় গেছি বহুবার, মিছিলে না গেল, আমার ঘরের সামনে রাস্তায় বহুবার প্রতিদিনই গেছি, মানা করছে ঘর থেকে যেতে। তারপর আমি বয়স্ক মানুষ, তারপর আমি গেছি দেখতে কি হয়েছে না হয়েছে, আমি চোখের সামনে দেখছি। ঘটনা প্রবাহ তো চোখের সামনেই ঘটছে, আমি তো অন্ধ না। সো এদেরকে যদি অস্বীকার করা হয়, এই জুলাইকে যদি অস্বীকার করা হয়, যেই মুখ দিয়ে অস্বীকার করবে, যেই ভাষা দিয়ে অস্বীকার করবে, এই মুখ তো তালামারা ছিল। এই জুলাই তো মুখ খুলে দিয়েছে। আমি যে কথা বলতেছি, আমার মতন মুয়াজ্জেমউদ্দিন সেন্টু এই পিসফুল লাইফ টিভিতে যে কথা বলতেছি, ইট ইজ বিকজ অফ দেম। আদারওয়াইজ এত কথা বলতে পারতাম না। বহুদিন আগে বন্ধ হয়ে গেছে কথা বলা। কি সব কালা কানুন, কত মামলা, একটা কথা বললে 64 জেলায় 64টা মামলা। তো আমার মতন মানুষ 64 জেলায় 64টা মামলা আমি কি ফেস করতে পারবো? আমার কি সেই অ্যাবিলিটি আছে?
দেখছি তো কার উপরে কি হয়েছে, এই যে মাহমুদুর রহমান সাহেবের উপরে। সব ঘটনাই তো দেখলাম, পরিণতিও তো দেখলাম, কিন্তু বাবা তারপরেও যে এই যে চাঁদাবাজি যদি বৈধ হয় পৃথিবীতে, তাহলে আর হারাম কি থাকে পৃথিবীতে? কিভাবে চাঁদার জন্য গাড়ি ঘোড়া ভাঙচুর করে, কিভাবে জোর করে চাঁদা আদায় করে, আমি এটা দেখি না। আমার গুলিস্তানে মতিঝিলে বলছি তো, এই ঢাকা শহরের অলি গলি আমি যেখানে নতুন একটা জায়গা পেতাম, এখন একটু কম হাঁটি, আমি হেঁটে দেখতাম যে এই রাস্তাটা কেমন জায়গাটা। বলছি আমি যে হাসছি এই কারণে যে আমি যখন জিজ্ঞেস করতাম অমুক জায়গাটা কোন জায়গায়, এটা পূব দিকে থাকলে পশ্চিম দিকে দেখাই দিত এই ঢাকা শহরের লোকেরা। তো আমি ভাবলাম যে না, মুয়াজ্জেম নিজেকে নিজে বলছি, তোমাকে এই ঢাকা শহর চিনতে হবে, যেহেতু তোমাকে ফাইট করতে হবে, যুদ্ধ করেই এখানে টিকে থাকতে হবে। অসংখ্য বলতেছি, সেদিনেই আমি এই পণ করেছি যে না, আমাকে এই ঢাকা শহর চিনতে হবে। হারাই যাব এই ভয় করলে আমার চলবে না। এর তো একটা শেষ আছে, এটা অথই না তো, মারিয়ানা ট্রেন্সেরও তো শেষ আছে, আসমানেরও তো একটা একটা স্তর আছে। আপনাদেরকে সাহস বানানোর জন্য বলছি বহুবার যে মারিয়ানা ট্রেন্সে আমার যেতে ইচ্ছা করে, হিমালয়ের চূড়ায় উঠতে ইচ্ছা করে। আমার যদি ফাইটার জেট দেয় আমি খুব খুশি হব, যদি সাপোর্ট করে। ইলন মাস্কের সাথে প্রতিদিনই ওর পাম্পটি দেই, ওর প্রশংসা করি। ও যদি একটা টিকিট পাঠায় আমার জন্য মহাকাশে যাওয়ার জন্য, হতবাক হয়ে যাবেন আপনারা একদিন। প্রত্যেক দিন আমি ইলন মাস্ক এক্সে অনেক কমেন্টস দেই। ও খালি প্রশ্ন করে ওর ইলন মাস্ক সম্পর্কে, আমি বলছি ভালো কথা, ওর অ্যাপ্রিসিয়েট করবো। বিভিন্ন লোকে, ওদের সাথে তো বলছি বড় বড় লোক সব যারা আমেরিকার ইউরোপের জড়িত, ওর সাথে ওর ভক্ত যারা, ও হলো বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। তা আমার খুব মজা লাগে ওটা করতে আর কি। যাই হোক, বলতেছিলাম সাহসের কথা, যে আমার যদি একটা ফাইটার জেট দেয় যে আপনি এটা চালাবেন, প্রশিক্ষণ দেন আমাকে, চালাবো না কেন? মরে গেলে মরে যাবো, সম্পর্কে আমারও তো বাঁচার কোনো ইয়ে আছে এখন? আমি তো বোনাসে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বাবা সবকিছু বলি, আমার তো ছেলে মেয়ে আছে, আপনাদের জন্য বলি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি দেখি, এদের ভবিষ্যৎ কি? এই যারা বেকার অনগ্রসর পরিবারের ছেলে মেয়ে, এদেরকে তো এই রাজনীতিবিদরা ইউজ করে, এই চাঁদাবাজি তো ওদেরকে দিয়েই করায়। চাঁদাবাজি যদি হালাল হয় পৃথিবীতে, আর কোনো কিছু হারাম থাকে? আল্লাহর গজব কেন নাজিল হবে না? এই রোজা আসলে এই রাষ্ট্রের সব জিনিসের দাম বাড়ে। আর এই মোল্লা কতগুলো আছে মসজিদের মধ্যে দোয়া কবুল করায় নাই আল্লাহর কাছে, আল্লাহ বলে তৃতীয় আসমানে আসা জর্জরে রহমত বরকত দেবে। অথচ আল্লাহ বলছে তুমি নামাজ শেষ করে মাঠে রিজিকের তালাশ করো। যেই জাতি যেরকম, আমি সেই জাতির জন্য ঠিক সেই রকম শাসক নিয়োগ করে দেই, আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বলছে। কি ওয়াজ করে এই বেটারা, এক একটা ওয়াজ করে, কি জয়তুন তেল মাখবেন আর অমুক করবেন, এক একটা, অথচ একবারও বলে না যে কিছু ভালো মানুষের, কিছু আলেম ওলামাদের, মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়েদের আসলে সমস্ত বাহিনীতে সমস্ত জায়গায় কাজ করা উচিত। কারণ নবী এবং সাহাবীগণ, খলিফাগণ প্রত্যেকে ছিলেন যোদ্ধা। মুসলমান যোদ্ধাদের ইতিহাস, তাদের বীরত্ব গাথা, তাদের শৌর্য বীর্য, সেগুলোর বিষয়ে কোনো কথা বলবে না। খালি কলা রাসূলুল্লাহ কয়ে একটা হাদিস, কি কইছে রাসূলুল্লাহ সেটাই বড় কথা, কি করছে এটা বড় কথা না। দিনের পর দিন, মাসের পর মাস উনি এক যুদ্ধের প্রান্ত থেকে আর এক যুদ্ধের মাঠে দৌড়াই বেড়াইছেন কোমরে জুলফিকার নিয়া। কি অসম যুদ্ধ হয়েছে। যুদ্ধ জোর করে না ইসলাম, নট দ্যাট যে যুদ্ধ করে ইসলাম কায়েম করছে, নো, নট দ্যাট। যুদ্ধ চাপাই দেওয়া হয়েছে, ওনাকে তো মক্কাতেই থাকতে দেওয়া হয় নাই। এগুলো বলবে না, শাসক হোস না কেন? আজকে পৃথিবীতে যত যুদ্ধের নিয়ম কানুন, ওই যে ইসের রেড ক্রসের যে নিয়ম কানুন, এগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর নিয়ম কানুন তৈরি করেছেন। সেই সময় এই 1700-1800 সালে ইউরোপে আমেরিকাতে যে সমস্ত ঘটনা ঘটছে, সাফা করে দিছে উপজাতি যাদের বাড়িঘর যেখানে সেখানে আবাল বৃদ্ধ বনিতা দাস বানায় নিয়ে গেছে শত সহস্র জাহাজে বান্দা। আর নবী মুহাম্মদ বলছে কারো উপরে জুলুম করা চলবে না, কোনো বৃদ্ধ মানুষকে যুদ্ধক্ষেত্রে আহত করা চলবে না, কোনো গাছ কাটা চলবে না, কোনো প্রাণীকে কাটা চলবে না। যুদ্ধবন্দীদের সাথে খুব ভালো খাবার দিতে, জামাইরা ধরে রাখছে, লেখাপড়া শিখাও তোমার মুক্তি পাবা। এই হলো ইসলামের ইতিহাস। আর এই বেটারা খালি ওয়াজ করবে সারাদিন। তারপরও বলছি তোরা একটা ঐক্যবদ্ধ হইয়া একটা ভালো দল,
যদি এরা ঐক্যবদ্ধ হতো আরো ভালো ছিট পেত, হয়তো এই পাতানো ইলেকশনটা এভাবে না হতেও পারতো। আমি দুঃখের সাথেই বলতেছি, ইনুস যত ভালো মানুষই হোক না, কিছু করতে পারে না, কারণ ওনার আসলে ক্ষমতা ছিল না। আমরা বুঝি, সব বুঝি, এগুলো জ্ঞান দিতে হবে না। কি হয়েছে না না হয়েছে, কি হতে পারে না না পারে, এটুকু বোঝার মতন বয়স বা বুদ্ধি আল্লাহ তালা দিচ্ছে, করতে দেওয়া হয় নাই। উনি চাইলেও, ওনার আন্তরিকতা থাকলেও ওনাকে করতে দেওয়া হয় নাই। ঠিক আছে, দেখা যাক এখন ভবিষ্যতে কি হয়। সো আমি বলছি তো, আগাগোড়া